আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা। সো আজকের কনটেন্ট হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে একটু জানবো এবং ট্রাই, ক্যাচ এবং ফাইনালি এইসব দিয়ে আসলে কি করা হয় টোটাল আলটিমেটলি সেটা আমরা আসলে দেখব। সো তার আগে আমাকে একটু জানতে হবে যে এক্সেপশনস আসলে কি। ডেফিনেশনটার দিকে যদি আমরা একটু তাকাই আমরা দেখতে পারবো an exception is an event that disrupts the normal flow of a program execution occurring during runtime। অর্থাৎ আপনি যখন কোনো একটা কোডকে কিংবা একটা প্রোগ্রামকে রান করবেন তখন এমন একটা সিচুয়েশন কিংবা কন্ডিশন অ্যারাইজ হবে যেটা আপনার প্রোগ্রামটার নর্মাল ফ্লোকে ডিস্ট্রয় করে দিবে। অর্থাৎ আপনার প্রোগ্রামটা আসলে ক্র্যাশ করবে। যেমন ধরেন আপনি কোনো একটা প্রোগ্রাম লিখছেন, সেটা 10টা লাইন আছে, বাট 5 নাম্বার লাইনে এমন কোনো একটা কিছু আছে যেটা রান টাইমে কোনো একটা এরর ক্রিয়েট করছে, যার ফলে 6 নাম্বার লাইন থেকে আর কিছু এক্সিকিউট হলো না, প্রোগ্রামটা টার্মিনেটেড হয়ে গেল। তো সেটাই হচ্ছে কি এক্সেপশন। আচ্ছা, এটার পারপাসটা কি? এক্সেপশন হ্যান্ডলিং এর আসলে পারপাসটা কি? এই এক্সেপশনটা আপনাকে এমন একটা মেকানিজম দিবে যেটা আসলে গ্রেসফুলি আপনি সেই এররটাকে জাস্ট বাইপাস করে যেতে পারবেন, যাতে আপনি সেই একটু আগে যে বললাম 5 নাম্বার লাইনে কোনো একটা এরর যদি থাকে, সেই 5 নাম্বার লাইনটাকে সামহাউ অর গ্রেসফুলি ওই এররটাকে আপনি বাইপাস করে যাবেন, যাতে 6 নাম্বার লাইন থেকে প্রোগ্রামটা আসলে এক্সিকিউশন করে একদম 10 নাম্বার লাইন পর্যন্ত যায়। এটাই হচ্ছে আমার মেইন পারপাস। এটা তাহলে আমি কেন করব? ধরেন ছোটখাটো প্রবলেম কিংবা এরর যদি হয়, তার জন্য আমার যাতে পুরো সিস্টেমটা টার্মিনেটেড না হয়ে যায়, সেই জন্যই হচ্ছে গিয়ে আমাদের এই আসলে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটা। একটা ছোট এক্সাম্পল দিই। যেমন আপনারা যখন ফেসবুকে লগ ইন করেন, আপনি রং পাসওয়ার্ড দিতেই পারেন। এখন আপনি রং পাসওয়ার্ড দিলেই যে আপনার ফেসবুকটা ক্লোজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, রাইট? এটা কখনো হয় না। যেটা হয় যে আপনাকে কোনো একটা প্রম্পট শো করে যে আপনি রং পাসওয়ার্ড দিছেন, আপনি আরেকবার ট্রাই করেন, দেন আপনি হচ্ছে আরেকবার ট্রাই করে আলটিমেটলি লগ ইন করতে পারেন। আর যদি টার্মিনেট করে দিত তাহলে কি হতো? রং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাপটা ক্লোজ হয়ে যেত, আপনাকে কোনো মেসেজ শো করতো না, কিছুই শো করতো না। এই যে মেসেজ শো করতেছে যে আপনি আরেকবার ইনপুট দেন এবং আপনাকে সিস্টেমের মধ্যেই রাখতেছে, এটা কেন হচ্ছে? কারণ সিস্টেমটা ক্র্যাশ করতেছে না, রাইট? কোনো একটা মেকানিজম আছে, ওই জায়গাটা বাইপাস করছে এবং লুপ দিয়ে আপনাকে আবার আরেকটা সুযোগ দিচ্ছে। সো এটাই হচ্ছে গিয়ে এক্সেপশন হ্যান্ডলিং। অর্থাৎ কোনো একটা এরর আপনি করছেন, অবশ্যই রং পাসওয়ার্ড দিয়েছেন আপনি, বাট তার জন্য সিস্টেমটাকে ক্র্যাশ না করে গ্রেসফুলি হ্যান্ডেল করে আপনাকে কোনো একটা প্রম্পট দিচ্ছে যাতে আপনি আরেকবার কারেক্ট করতে পারেন, অর্থাৎ সিস্টেম ক্র্যাশ করছে না। ওকে, এক্সেপশন এবং এররের কিছু একটা স্লাইড পার্থক্য আছে। সেটা হচ্ছে এক্সেপশন আমরা ট্রাই এবং ক্যাচ ব্লক দিয়ে হ্যান্ডেল করতে পারি। এই ট্রাই ক্যাচ কি কয়েক মিনিটের মধ্যে আমরা জেনে ফেলতে পারবো, এবং এটা হচ্ছে একটা গ্রেসফুল রিকভারি। হ্যাঁ, ওকে, গ্রেসফুল রিকভারি কি আমরা সেটাও একটু পরে দেখতে পারবো, এবং কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক এক্সেপশনটা কি? যখন কোনো একটা ভ্যালুকে 0 দ্বারা ডিভাইড করেন সেটা, এবং অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আরো অনেক ধরনের এক্সেপশন আছে। বাট এররটা তাহলে আসলে কি? এররটা হচ্ছে গিয়ে একটু বিগ টাইপের প্রবলেম, মানে যেটাকে আমি গ্রেসফুলি হ্যান্ডেল করব না, করতে চাইবো না। যেমন ধরেন আপনার মেমোরি শেষ হয়ে গেছে, সেইটা হচ্ছে একটা বড় প্রবলেম। এটাকে আপনি বাইপাস করে যাবেন না, এটা আপনি বাইপাস করে যেতে চাইবেন না। তো এক্সেপশন হচ্ছে গিয়ে ছোট টাইপের এরর, যেটা রান টাইমে হয় এবং যেটাকে আপনি বাইপাস করে যেতে চাইবেন প্রোগ্রাম, যাতে আপনার সিস্টেমটা ক্র্যাশ না করে। বাট এরর হচ্ছে গিয়ে বড় টাইপের প্রবলেম, যেটা আপনি আসলে সলভ করতে চাইবেন না। যেমন ধরেন আপনার মেমোরি আসলে শেষ হয়ে গেছে, তো এটা একটা বড় টাইপের প্রবলেম। সেটা কিংবা ধরেন আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সো এই টাইপের প্রবলেমগুলো আপনি আসলে সলভ করতে চাইবেন না, কিন্তু আপনার অপারেটিং সিস্টেমে কোনো একটা প্রবলেম হয়েছে, রাইট? সো এগুলাকে আপনি আসলে বাইপাস করতে চাইবেন না। সো আমরা প্যাকেজ
সম্পর্কে এর আগে জেনে আসছি, রাইট? অনেকবার প্যাকেজ নিয়ে আমাদের পড়াশোনা হয়েছে। আচ্ছা, এবং এইসব প্যাকেজে অনেক বিল্ট ইন ক্লাস ছিল। যেমন আমরা লাস্ট দিনই যেটা পড়ে আসছি সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যারে লিস্ট পড়ে আসছি, রাইট? তো অ্যারে লিস্ট কি ছিল? একটা বিল্ট ইন ক্লাস ছিল, তার মধ্যে অনেক মেথড ছিল। এরকম জাভাতে এখন পর্যন্ত আমরা যেহেতু অনেকগুলো টপিক পড়ে ফেলছি, যে আমরা জানি যে অনেক বিল্ট ইন ক্লাস থাকে। তো সেই ক্লাসে অনেক রিকোয়ার্ড মেথডস থাকে যেগুলো দিয়ে আমরা নানান রকম কাজ করে আসতে পারি, রাইট? সো এই এক্সেপশন ক্লাসের একটা হায়ারার্কি আছে। লাস্ট দিন যেরকম আমরা অ্যারে লিস্টের একটা হায়ারার্কি দেখে আসছিলাম, তো এক্সেপশন ক্লাসের একটা হায়ারার্কি আছে। সকল ধরনের এক্সেপশন কিংবা এররের প্যারেন্ট ক্লাস হচ্ছে থ্রোয়েবল নামে একটা ক্লাস। এই ক্লাসটা জাভার ল্যাং প্যাকেজ, যে প্যাকেজটা আমরা অলরেডি জানি, এই ল্যাং প্যাকেজের আন্ডারে থ্রোয়েবল নামে একটা ক্লাস আছে। সেই ক্লাসের মধ্যে জাভার সব ধরনের এক্সেপশন এবং এররের সাব ক্লাসগুলা আছে। হ্যাঁ, সো আমাদের আজকের টপিকটা হচ্ছে কি এক্সেপশন। তো আমরা আসলে এরর, এখানে যদিও লেরর লেখা, তো এটা আসলে এরর। তো আমাদের আজকের টপিক এরর না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সেপশন ক্লাসটার হায়ারার্কিটা একটু বোঝার চেষ্টা করব। সো এক্সেপশন হচ্ছে থ্রোয়েবল ক্লাসের একটা চাইল্ড, ওকে? এবং এই চাইল্ডেরও আবার অনেকগুলো চাইল্ড আছে, যেমন আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। সো ক্লাসের নামগুলো থেকে এগুলো প্রত্যেকটা একটা করে ক্লাস, ঠিক আছে? এক্সেপশন একটা ক্লাস, আইও এক্সেপশন একটা ক্লাস, এসকিউএল এক্সেপশন আরেকটা ক্লাস। এগুলো প্রত্যেকটাই একটা করে ক্লাস। তার মধ্যে আবার ভিতরে অনেক মেথড আছে, ঠিক আছে? এসকিউএল এক্সেপশনের ভিতরে অনেক মেথড আছে, ক্লাস নট ফাউন্ড এর মধ্যে অনেক মেথড আছে। এখানে আপনি ডট ডট তারা আরো দেখতে পাচ্ছেন যে আরো অনেক ধরনের মেথড আছে। সো এরপরে রান টাইম এক্সেপশন হচ্ছে আরেকটা ক্লাস। কেন এটাকে আলাদা করে দেখানো হলো? কারণ এই যে উপরের তিনটা কিংবা এই যে পিছনে আরো ছোট ছোট দেখা যাচ্ছে যে আরো অনেক ধরনের ক্লাস আছে, এগুলাকে বলে হচ্ছে গিয়ে চেকড এক্সেপশন, ঠিক আছে? এইগুলা অনেক, আপনি যখন কোডটা লিখবেন, এই টাইপের কোনো এরর যদি আপনার হয়, এগুলো কি আমরা আস্তে আস্তে দেখব এই একটু পরে, মানে আমরা যখন দেখে শেষ করে আসব তখন আবার এগুলা আমার কথাগুলো যখন শুনবেন তখন হয়তো বুঝে যাবে। এই টাইপের এররগুলো আপনি যখন টাইপ করবেন তখনই আসলে এররটা দেখাই দিবে এবং ওই মোমেন্টেই এটাকে হ্যান্ডেল করা লাগবেই। তার মানে কম্পাইল টাইমেই চেকড হচ্ছে, তাই এগুলোকে চেকড এক্সেপশন বলে। ওই মোমেন্টে কম্পাইল করার টাইমে একে হ্যান্ডেল করা লাগবে, এছাড়া আপনি রান করতে পারবেন না, ঠিক আছে? এরর দেখাবে। বাট রান টাইম এক্সেপশনটা কি? যেই জিনিসটা হচ্ছে কি আপনি যখন টাইপ করবেন ওই মোমেন্টে সিনট্যাক্সে কোনো এরর নাই, বাট রান টাইমে কোনো একটা এরর জেনারেট, মানে এরর বলতে এক্সেপশন জেনারেট হইতেই পারে, সেইগুলা হচ্ছে কি আমার রান টাইম এক্সেপশন। সো রান টাইম এক্সেপশনের আবার কতগুলো আছে? অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, নাম্বার ফরম্যাট এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। অর্থাৎ এইগুলা হচ্ছে সব রান টাইম এক্সেপশনের চাইল্ড ক্লাস, এবং রান টাইম এক্সেপশন নিজে হচ্ছে গিয়ে এক্সেপশনের চাইল্ড ক্লাস, এবং এক্সেপশন নিজে হচ্ছে থ্রোয়েবলের চাইল্ড ক্লাস। আবার ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হচ্ছে, সরি, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এবং স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এরা হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের চাইল্ড ক্লাস। অর্থাৎ এই দুইজনের প্যারেন্ট হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এই সবার প্যারেন্ট হচ্ছে রান টাইম এক্সেপশন, এই সব ধরনের এক্সেপশনের প্যারেন্ট হচ্ছে এক্সেপশন, আর এক্সেপশনের প্যারেন্ট হচ্ছে থ্রোয়েবল। এই হচ্ছে আমার এক্সেপশনের হায়ারার্কি। সো এই প্রত্যেকটাই আমাদের একটু পরে আসবে একটা একটা করে। ওকে, আমরা হচ্ছে একটু কয়েকটা কিওয়ার্ড নিয়ে জানবো। এই আমাদের এক্সেপশন পড়তে গেলে এই কয়টা কিওয়ার্ড আমাদের লাগবে। আজকে আমরা প্রথম তিনটা কিওয়ার্ড ট্রাই, ক্যাচ এবং ফাইনালি, এই তিনটা সম্পর্কে দেখব। এইখানে আমি আর টাইম ওয়েস্ট না করি, কারণ এগুলো আমরা অটোমেটিক শিখে ফেলতে পারবো একটু পরে। আচ্ছা, ট্রাই ব্লকটা কি? ট্রাই ব্লকটা হচ্ছে
এমন একটা ব্লক যেই ব্লকে আপনি ওইসব কোডগুলো লিখবেন যেখানে আপনার কোনো একটা এক্সেপশন, যেটা আসলে আমরা আগে এতদিন বলে আসতাম এরর, অর্থাৎ কোনো একটা এরর কিংবা আনএক্সপেক্টেড কন্ডিশন ক্রিয়েট হইতে পারে, ওই টাইপের কোডগুলোই আপনি ট্রাই ব্লকে লিখবেন। এবং যদি একটা আনএক্সপেক্টেড কন্ডিশন আসলেই ক্রিয়েট হয়ে যায়, হইতেও পারতো নাও হইতে পারতো, যদি হয়ে যায় সেইখানে একটা এরর জেনারেট হবে, রাইট? সেই এররটাকে ক্যাচ করার জন্য একটা ক্যাচ ব্লক থাকবে, ঠিক আছে? আমি একটু সো ট্রাই ব্লকের কাজ হচ্ছে আপনার যেই কোডের মধ্যে একটু মানে একটা এরর জেনারেট হইতে পারে কিংবা আনএক্সপেক্টেড সিনারিও ক্রিয়েট হইতে পারে, ওই ব্লক অফ কোডটাকে আপনি ট্রাই ব্লকে রাখবেন এবং যেই আনএক্সপেক্টেড কন্ডিশনটা ক্রিয়েট হইলো কিংবা অ্যারাইজ হইলো তাকে হ্যান্ডেল করার জন্য ক্যাচ নামে আরেকটা ব্লক থাকবে, অর্থাৎ অনেকটা চোর পুলিশের মতো, ঠিক আছে? সো ট্রাই এর মধ্যে হচ্ছে কি চোর থাকবে, অর্থাৎ কোন একটা এরর জেনারেট হইতে পারে এরকম কোড থাকবে, আর ক্যাচের মধ্যে হচ্ছে সেই পুলিশটা, অর্থাৎ যদি এরর থাকে সেই এররটাকে গ্রেসফুলি, ওই যে একটু আগে বলেছিলাম গ্রেসফুলি হ্যান্ডেল করে, ক্যাচ সেটাকে গ্রেসফুলি হ্যান্ডেল করবে, ঠিক আছে? সো এটাও পসিবল যে একটা ট্রাইয়ের মধ্যে মাল্টিপল ক্যাচ ব্লক থাকতে পারে, বাট শর্ত হচ্ছে কি আপনি যদি ট্রাই ব্লক দেন তাহলে তার সাথে সাথেই ক্যাচ ব্লক দিতেই হবে, মানে এটা ম্যান্ডেটরি। সো ট্রাই ব্লকের পরে আপনি অন্য কিছু কোড লিখলেন, একটু পরে যে আবার ক্যাচ লিখলেন, এটা হবে না, ট্রাইয়ের সাথে সাথেই ক্যাচ থাকবে, ঠিক আছে? সো আপনি এখানে এমন টাইপের একটা কোড লিখছেন, ধরেন এখানে এমন টাইপের একটা কোড লিখছেন যেই কোডটার মধ্যে আইও এক্সেপশনও হইতে পারে, আবার নাম্বার ফরম্যাট এক্সেপশনও হইতে পারে, কিংবা অন্য একটা জেনেরিক, ধরেন এটাও না এটাও না, জেনেরিক একটা এক্সেপশন হইতে পারে। সো কি করবে, ধরেন এখানে আইও এক্সেপশন হইলে এই ক্যাচ ব্লকটা সেটাকে হ্যান্ডেল করবে, যদি নাম্বার ফরম্যাট এক্সেপশন হয় এই ক্যাচ ব্লকটা সেটাকে হ্যান্ডেল করবে, যদি দুইটার একটাও না হয় তাহলে যে জেনারেল একটা এক্সেপশন আছে সে আসলে হ্যান্ডেল করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস কি, ট্রাই, ক্যাচ এবং ফাইনালি ব্লক। ট্রাই ব্লকের মধ্যে আমরা সেই কোডটাই লিখি যেটা মে থ্রো অ্যান এক্সেপশন। ক্যাচ ব্লকের মধ্যে আমি সেটাই লিখি ট্রাইয়ের মধ্যে যদি এক্সেপশন ক্রিয়েট হয় তাকে আমি হ্যান্ডেল করব। আর ফাইনালি ব্লকের মধ্যে আমি সেই কোডটা লিখি যদি এদিকে আমি হ্যান্ডেল নাও করতে পারি কোনো একটা এররকে, ধরেন এখানে আমি এমন একটা কোড লিখছি যেটার মধ্যে ট্রাই ক্যাচ দেই নেই, তার মানে একটা এরর হয়েছে, বাট স্টিল কোডটা টার্মিনেট না হয়ে ফাইনালি ব্লকটাকে জাস্ট এক্সিকিউট করে দেন কোডটা আসলে শেষ হবে, প্রোগ্রামটা রান হবে। একটু আগে যে এক্সাম্পলটা দিয়ে আসছি যে 10 লাইনের একটা প্রোগ্রাম, বাট 5 নাম্বার লাইনে কোনো একটা এরর আপনি দিছেন, সেখানে আপনার ট্রাই ক্যাচ দেন নাই, তখন কি হলো 5 নাম্বার লাইনেই এক্সিকিউশনটা টার্মিনেটেড হয়ে গেল। বাট আপনি যদি লাস্টে একটা ফাইনালি ব্লক দিয়ে 10 নাম্বার লাইনে কিছু একটা প্রিন্ট করেন, 10 মানে 5-এ স্টপ না হয়ে 10 নাম্বার লাইনটাকে জাস্ট এক্সিকিউট করে দেন স্টপ হবে, ঠিক আছে? সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখন অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে এরর গুলা করারই কি দরকার, রাইট? এরর তো করারই দরকার নাই আমার, আর এরর করে যদি আমি বুঝেই ফেলি যে এই টাইপের এরর, তাহলে তো আমি প্রথমেই ঠিক করে ফেলতে পারি, রাইট? সো এটার অ্যান্সার দেওয়ার জন্য আমি একটু একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এক্সাম্পল দেওয়ার আগে আপনাকে আরো ইজিলি বলে ফেলা যায়, যেমন ধরেন আপনি যখন ফেসবুকের পাসওয়ার্ড ভুল দেন, আপনাকে যদি আমি বলি যে ভুল দেওয়ার দরকার কি ছিল, রাইট? সো ভুল আপনি ইচ্ছা করে দিচ্ছেন না, অর্থাৎ আবার ভুল দিলেই যে আপনার প্রোগ্রামটা কিংবা ফেসবুকটা অফ হয়ে যাবে এটাও নট এক্সপেক্টেড, রাইট? সো আপনি কোডার আসলে ভুলটা করবেন না, ভুলটা করবে হচ্ছে কি ইউজার। যেমন ধরেন আমি এদিকে একটা ভ্যালু নিলাম ইন্টিজার x = 10, এবার আমি মেইন মেথডে দিই নাই,
is vm ওকে ইন্টিজার x = 10 নিয়ে নিলাম এবার আমি একটা স্ক্যানার ক্লাসের scanner x = new scanner system dot in অর্থাৎ আমি x কে কোন একটা ভ্যালু দ্বারা ভাগ করব ঠিক আছে সো যেই ভ্যালু দ্বারা ভাগ করব সেটা যদি আমি ইউজার থেকে নেই এখন ইউজার যদি ভাগফলটাকে আচ্ছা রেজাল্ট ওকে ফাইন দেখেন এখানে কোনো এরর নাই রাইট সো আপনি x এর ভ্যালু 10 নিছেন তারপরে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটা স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছেন এবং একটা প্রম্পট দেখাচ্ছেন যে এন্টার এ ভ্যালু ইউ ওয়ান্ট টু ডিভাইড বাই অর্থাৎ কোন একটা ভ্যালু নেবেন যেটা দ্বারা আপনি x কে ভাগ করতে চাচ্ছেন সেই ভ্যালুটা আপনি ইন্টিজার একটা ভ্যালু নিছেন এবং y এর মধ্যে সেটা স্টোর করছেন এবার এখানে প্রিন্ট করতেছেন যে রেজাল্ট হচ্ছে গিয়ে x বাই y এখন এটাকে যদি রান দেন তাহলে কি আসবে so enter a value you want to divide by আমি 10 কে 5 দ্বারা ভাগ করতে চাই রেজাল্ট 2 আসছে ফাইন কোনো প্রবলেম নাই সো এখানে কোনো আসলে প্রবলেম ক্রিয়েট হয় নাই রাইট এখন আমি 10 কে যদি 0 দ্বারা ভাগ করি তাহলেই দেখেন একটা এরর হয়ে গেছে এবং এটাই তো লাস্ট লাইন ছিল তাই না সো আর তো কিছু প্রিন্ট হবে না সো আমি যেটা করব my program ends here সো দেখেন এটাকে আরেকবার যদি রান দেই enter value you want to divide by 0 দিলাম সো আমার শেষের যে লাইনটা এইটা আর এক্সিকিউটেড হলো না রাইট দেখেন এই লাইনটা এক্সিকিউট হলো না এখান থেকেই 13 নাম্বার লাইন থেকে আসলে একটা এরর শুরু হয়ে গেছে সো আমি তার আগে এখানে একটা নেই প্রোগ্রাম স্টার্টস হিয়ার ওকে ফাইন তার মানে হচ্ছে এই যে এই ভুলটা যে আপনি ইউজার ইনপুট ইউজার যদি ভুল করে তার জন্য যে পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে যাচ্ছে তার মানে এখানেই প্রোগ্রামটা অফ হয়ে যাচ্ছে নিচে একটু কাজ করতেছে না সেটা তো এক্সপেক্টেড হইতে পারে না রাইট সো আপনি গ্রেসফুলি এটাকে হ্যান্ডেল করতেছেন হ্যান্ডেল এখন আমরা করি নাই আমরা করব সো কিভাবে আসলে করব রাইট তার মানে এই এই লাইনটার 13 নাম্বার লাইনটার মধ্যেই সেই আমার সেনসিটিভ লাইন এটা যেখানে কোনো একটা এরর জেনারেট হইতে পারে তার আগ পর্যন্ত কিন্তু হবে না রাইট সো এইখানে কোন একটা এরর জেনারেট হইতে পারে তো এই 13 নাম্বার লাইন সরি মানে 13 নাম্বার লাইন বলতে এই লাইনটাই হচ্ছে আমার সেই লাইন যেখানে কোনো একটা এক্সেপশন ক্রিয়েট হতে পারে তো সেইটাকে আমি একটা ট্রাই ব্লকের মধ্যে রাখবো এবং ট্রাই ব্লকের সাথে সাথেই কোনো একটা ক্যাচ ব্লক আমি দিব ঠিক আছে সো এইখানে আসলে একটা এক্সেপশন ক্রিয়েট হইতে পারে এই জন্য এটাকে ট্রাই ব্লকে রাখছি এবং এক্সেপশনটা আমি কি করব এক্সেপশন আচ্ছা কেন ই দিলাম কেন এক্সেপশন লিখলাম এগুলোতে আসতেছি আস্তে আস্তে
error here. ওকে, দেখেন এখন কি হতে পারে, একটু আগে কিন্তু আমি 0 দ্বারা ডিভাইড করলে এই লাইনটা আর এক্সিকিউট হচ্ছিল না, বাট এখন কি আমি করতে পারবো দেখি। ওকে, দ্য প্রোগ্রাম স্টার্টস হিয়ার, প্রথম লাইনটা আমার আসলো, পরে হচ্ছে কি এন্টার ভ্যালু ইউ ওয়ান্ট টু ডিউ 0। আচ্ছা, এখন আমি হচ্ছে কি 0 দিয়ে দিব। 0 দিলে দেখেন এখন আর কি হইলো যে আমার প্রোগ্রামটা এখানে টার্মিনেট হয়ে গেল না, তার রিপ্লেসমেন্টে কি হলো, ক্যাচ ব্লকে চলে আসলো, ক্যাচ ব্লকে এসে এই লাইনটা এক্সিকিউট করলো এবং এই লাইনটাকে এক্সিকিউট করলো এবং প্রোগ্রামের নর্মাল ফ্লোটাকে নষ্ট না করে নেক্সটে প্রসিড করলো। নেক্সটে প্রসিড করলো দেখেই মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার এই লাইনগুলো আসলো। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে এখানেই আসলে আপনার সিস্টেমটা অর্থাৎ প্রোগ্রামটা টার্মিনেটেড হয়ে গেল না, একটা গ্রেস দিয়ে কিছু একটা দেখায় এই জায়গাটাকে ওভারকাম করে নেক্সটের দিকে আগায় আসছে। কিছু একটা দেখায় বলতে কি, এই যে আপনি একটা প্রম্পট দেখেছেন যেখানে কোনো একটা এরর হয়েছে, এই জন্য এটা আসছে যে সাম এরর হিয়ার। কি টাইপের এরর হয়েছে, এই যে দেখেন java.lang, জাভার ল্যাং প্যাকেজের আন্ডারে যে অ্যারিথমেটিক এক্সেপশন আছে অর্থাৎ ডিভাইড বাই 0 আপনি করছেন, এই জিনিসটা এইখানে এই ইতে পাস হয়ে আসছে। আচ্ছা, এই যে ইতে কেন আসলো এবং এই ই কে প্রিন্ট করলে কেন দেখা যায় সেই জিনিসটাই আমি একটু এখানে বলবো একটু পরে। এখন আচ্ছা, এটা বলেই আসি। What happens during exception handling? Okay, an object of the exception class অর্থাৎ যেই ধরনের এক্সেপশনটা ক্রিয়েট হয় যখন আপনি ডিভাইড বাই 0 করেন সেটাকে একটা অ্যারিথমেটিক এক্সেপশন বলে, অ্যারিথমেটিক্যাল প্রবলেম, তাই এটাকে অ্যারিথমেটিক এক্সেপশন বলে। ওকে ওকে, সো যখন ডিভাইড বাই 0 যে লাইনটাই হয়েছে তখন একটা অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট হয়েছে। এখন এই অ্যারিথমেটিক এক্সেপশনটা কি ছিল মনে আছে কি আপনাদের? দেখেন এই প্রত্যেকটা একটা করে ক্লাস ছিল। থ্রোয়েবল ক্লাসের মধ্যে এক্সেপশন ক্লাস ছিল, আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, তার মধ্যে রান টাইম এক্সেপশন, তার মধ্যে অ্যারিথমেটিক এক্সেপশন। এরা প্রত্যেকেই কিন্তু ক্লাস, এটা হচ্ছে ক্লাসের হায়ারার্কি। অর্থাৎ এই অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট এখন ক্রিয়েট হবে। এই যে অ্যান অবজেক্ট অফ দ্য এক্সেপশন ক্লাস, যেই ধরনের এক্সেপশন ক্রিয়েট হয়েছে ওই ক্লাসেরই অবজেক্ট ক্রিয়েট হবে। এই ক্ষেত্রে আমরা যে প্রোগ্রামটা একটু আগে করেছিলাম সেটার ক্ষেত্রে অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসের মানে অ্যারিথমেটিক এক্সেপশনটা ক্রিয়েট হয়েছে, তাই অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? দিস অবজেক্ট ইজ দেন পাসড টু দ্য ম্যাচিং ক্যাচ ব্লক। এই যে যেই লাইনটায় এই লাইনটায় 16 নাম্বার লাইনে এই যে এইখানেই একটা অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট হয়েছে, সাথে সাথে অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসের যেটা একটা বিল্ট ইন ক্লাস সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অবজেক্টটাকে অটোমেটিক থ্রো করবে ক্যাচের মধ্যে। যেই অবজেক্টটা ক্রিয়েট হলো সেটাকে রিসিভ করার জন্য আপনি একটা ভ্যারিয়েবল দিবেন, এটার নাম যে কোনো কিছু দিতে পারেন, আমরা এক্সেপশনের বোঝানোর জন্য ই দ্বারা আসলে জেনারেলি দিয়ে থাকি। তো যেই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেই অবজেক্টটা হচ্ছে এখানে পাস করবে। দেখেন কি বলছে পরের লাইনে, ইনসাইড দ্য ক্যাচ ব্লক দ্য অবজেক্ট ইজ অ্যাসাইন্ড টু এ ভ্যারিয়েবল, কমন নেম হচ্ছে ই কিংবা ইএক্স, এটা দ্বারা বোঝায় যে এক্সেপশন আসলে রিসিভ করতেছে। তার মানে স্টোরিটা কি, কোনো একটা লাইনে কোনো ধরনের এক্সেপশন যদি ক্রিয়েট হয়, যেই ধরনের এক্সেপশন ক্রিয়েট হয়েছে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হবে এবং সেই অবজেক্টটা থ্রো করবে, অটোমেটিক থ্রো করবে, ঠিক আছে? অটোমেটিক থ্রো করবে কোথায়? ওই ট্রাই ব্লকের
যে করসপন্ডিং অর্থাৎ পরপর যে ক্যাচ ব্লকগুলো আছে সেই ক্যাচ ব্লকে থ্রো করবে। ঠিক আছে, সো এইটাই আসলে এখানে হচ্ছে যে এইখানে একটা এক্সেপশন ক্রিয়েট হয়েছে, তার করসপন্ডিং ক্যাচ ব্লক এখানে একটাই আছে, তো ই এর মধ্যে রিসিভ হবে। সেই ইটাকে যদি আপনি প্রিন্ট করেন তখনই হচ্ছে গিয়ে কি ধরনের এক্সেপশন সেটা আসলে দেখা যায়। ঠিক আছে, সো আরো অনেক কিছু করা যায় এটা দিয়ে। তার মানে এই ই এর মধ্যে এই এক্সেপশনটা যে ক্রিয়েট হয়েছে, অর্থাৎ একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এই অবজেক্টের মধ্যে সব ধরনের ইনফরমেশন আছে। যেমন ই ডট গেট মেসেজ করতে পারেন, ই ডট গেট কজ দিতে পারেন যে কেন হচ্ছে। সো আপনি যদি এগুলাকে প্রিন্ট করেন তার মানে এই এক্সেপশনটা মানে অর্থাৎ এই লাইনে যে এররটা ক্রিয়েট হইলো, যেই আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তার সকল ধরনের ইনফরমেশন আপনি আসলে প্রিন্ট করে করে দেখতে পারবেন। এই যে এখনো এক্সিকিউট হয় নাই, 1 মিনিট ওয়েট করি আমরা। আমি একটা এক্সেপশন ক্রিয়েট করার জন্য 0 দিলাম, ডিভাইড বাই 0 দিয়ে একটা এক্সেপশন ক্রিয়েট হবে, সেটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট হবে। তো অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট হলে কি হলো, এই ক্যাচে চলে আসলো সাম এরর হেয়ার, এখানে চলে আসছে প্রথম লাইন। তারপরে এর কি ধরনের এক্সেপশন, এটা এই সব অবজেক্টে আমি প্রিন্ট করলাম একটা গেট মেসেজ। এই এক্সেপশন ক্রিয়েটের করসপন্ডিং যে মেসেজটা যেটা সেট করা আছে কেন হয়েছে ডিভাইড বাই 0, এটার কারণ কি নাল। যখন কোনো কারণ থাকবে না, কারণ থাকা বলতে ধরেন নেটওয়ার্ক ফেলিওর হয়েছে, এই যে এই ধরনের কারণ, কিংবা এইখানের যে এক্সেপশনটা ক্রিয়েট হইলো সেটা আবার অন্য কোনো কলের কারণে হয়েছে, এইসব কারণগুলো এখানে নাই, তাই আসলে এখানে নাল আসছে। যদি কারণ থাকতো নেটওয়ার্ক ইস্যু কিংবা অন্য আরেকটা কলের কারণে এখানে এক্সেপশন ক্রিয়েট হয়েছে, সেই ক্ষেত্রে কারণটা দেখাবে, নাহলে নাল দেখাবে। তারপরে কি আমার প্রোগ্রামের শেষের লাইন হচ্ছে কি মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার, এটা দেখাবে। ফাইন, এখন আরেকটা জিনিস একটু দেখাই। এখন এখানে যদি আমি কোনো একটা মেসেজ দেই যে আফটার দ্য সেন্সিটিভ কোড, অর্থাৎ এইখানে কোনো একটা সেন্সিটিভ কোড আছে 16 নম্বর লাইনে, 17 নম্বর লাইনে হচ্ছে কি কোনো একটা মেসেজ দিচ্ছেন, অর্থাৎ এইখানে যদি কোনো এরর না থাকে তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, এবং যদি ট্রাই ব্লকে কোনো ধরনের কোনো প্রবলেম না ক্রিয়েট হয় তাহলে আর ক্যাচে যাবে না। ঠিক আছে, আমরা একটু দেখি একটু রান করে। ভিডিওটা একটু লেন্দি হবে, আমাদের এই টপিকটা যেহেতু একটু বড়। সো দ্য প্রোগ্রাম স্টার্টস হিয়ার, একদম শুরুর লাইনটা 8 নাম্বার লাইন। তারপরে কি আসতেছে যে এন্টার এ ভ্যালু ইউ ওয়ান্ট টু ডিভাইড বাই, আমি ধরেন কোন একটা ভ্যালু দিলাম, এবার হচ্ছে কি আমি 10 কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কিন্তু কোনো এরর হবে না, তাই না? এটা কোনো এক্সেপশন না। তো 2 দ্বারা ভাগ করলে কি হবে, the result 10 ভাগ 2 is equal to 2, সরি 10 ভাগ 2 is equal to 5, এই রেজাল্টটা আসছে। এবং 17 নম্বর লাইনটাও কিন্তু সেই ক্ষেত্রে প্রিন্ট হয়েছে যে আফটার দ্য সেন্সিটিভ কোড, দেন ক্যাচের সবকিছু কিন্তু ইগনোর করে গেছে, কারণ ট্রাই কোনো প্রবলেম হয় নাই, ইগনোর করে কোথায় চলে গেছে, এই যে মাই প্রোগ্রাম এন্ডস হিয়ারে চলে গেছে। বাট এখন যদি আপনি আবার একটা 0 দেন তাহলে কি হবে, এই 16 নাম্বার লাইনেই একটা এক্সেপশন ক্রিয়েট হবে। দেন এই এক্সেপশন যে ক্রিয়েট হলো তার মানে কি, যেই ধরনের এক্সেপশন ক্রিয়েট হলো সেই ধরনের, অর্থাৎ সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হবে এবং ইমিডিয়েটলি ক্যাচ ব্লকে সেটাকে থ্রো করবে। এই 17 নাম্বার লাইনটাকে সে স্কিপ করবে, এই লাইনগুলোকে আর এক্সিকিউট করবে না। ঠিক আছে, এবং এরপরে থেকে সে আসলে ক্যাচ ব্লকে সেটাকে হ্যান্ডেল করে নিচের দিকে যাবে। এবং অলওয়েজ রিমেম্বার যে এখানে কোনো রিটার্ন ভ্যালু নাই, যে আমি আবার 16 নাম্বার লাইনটাকে তো হ্যান্ডেল করেই ফেললাম,
এবার 17 থেকে আবার এক্সিকিউট করি, নো। আপনি কিন্তু কোনো কল দিচ্ছেন না যে কল যেখান থেকে কল দিয়েছেন সেখানে রিসিভ হয়ে যাবে, রাইট? আপনি এখানে একটা ভ্যালু থ্রো করতেছেন, ইউ আর নট কলিং, রাইট? সো এখানে যেহেতু আপনি কল করতেছেন না, সেহেতু এইখানে আমরা ফাংশন কল করলে কি হয়, যেখান থেকে কল করছি সেখানে আমরা রিটার্ন করতে পারি, রাইট? সো এখানে রিটার্ন করবে না, এখানে যেহেতু থ্রো করতেছে এদিকে চলে আসবে এবং নেক্সট থেকে প্রসিড করবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, আমরা এবার কোথায় ছিলাম, আমরা একটু আবার স্লাইডে যাই, যে কেন ইফ এলস না। এটা অনেকের কোশ্চেন যে কেন ইফ এলস দিয়ে তো আমি করে ফেলতে পারি, রাইট? এই কোডটাকে যে ইফ ওয়ার ভ্যালু যদি 0 হয় তাহলে আমি একটা কিছু দেখাই দিব, রাইট? এটা তো করতেই পারি। কেন ইফ এলস না? তো ইফ এলস এর মেইন উদ্দেশ্যটা কি? ইফ এলস ইজ ইউজড বেসিক্যালি ফর লজিক ডিসিশন মেকিং, মানে লজিক্যাল ডিসিশন মেক করার জন্য ইফ এলসটাকে আমরা ব্যবহার করি। জেনারেলি যেসব কন্ডিশনকে আমরা প্রেডিক্ট করতে পারি, অর্থাৎ অ্যান্টিসিপেট করতে পারি যে এটা হইলে ওইটা হবে, নইলে ওইটা হবে, এলস ওইটা হবে, রাইট? মানে কন্ডিশনগুলো আমাদের মোটামুটি প্রেডিক্ট করা যায় যে কি হইলে কি হইতে পারে, কি হইলে কি হবে না। তো সেই সব লজিক বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ইফ এলস আসলে ইউজ করব। ওকে, ট্রাই ক্যাচের ব্যাপারটা কি? যখন আপনি ব্যাপারটাকে অ্যান্টিসিপেট করতে পারবেন না, অর্থাৎ আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আপনার মধ্যে কোনো কন্ট্রোল নাই, এরর হইতেও পারে, নাও হইতে পারে, হইলে এরকম হবে, না হইলেও এরকম হবে, এই ধরনের এরর হইতে পারে কিংবা অন্য ধরনের এরর হইতে পারে, কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, আনপ্রেডিক্টেবল, অ্যান্টিসিপেট করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ট্রাই ক্যাচ ব্যবহার করবেন। এছাড়াও কিছু কিছু ব্যাপার আছে, যেমন ইনপুট আউটপুট, অর্থাৎ একটা ফাইল আপনি রিড করতে চাচ্ছেন, ফাইলটা নাই, হ্যাঁ, এই ধরনের এক্সেপশন কিংবা ডেটাবেস কানেকশনের ইস্যু, নেটওয়ার্ক ফেলিওরস, এগুলো আসলে সেই ইফ এলস দ্বারা চেক করা ডিফিকাল্ট এবং অনেক ক্ষেত্রে পসিবল না। এই জন্য আমরা আসলে ইফ এলসটা ইউজ করব না, আমরা ট্রাই ক্যাচ বানানোই হয়েছে হচ্ছে কি এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য, আনএক্সপেক্টেড সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য। এটার মধ্যে অনেক মেকানিজম, অনেক মেথডস আছে যেটা আমরা ইউজ করতে পারবো, যেমন ধরেন গেট মেসেজ, তারপরে জাস্ট আপনি মেথডটাকে জাস্ট আপনি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দেখতে পারেন। সো শুধু যে এই দুইটাই ব্যাপারটা এরকম না, আমি এখানে একটু দেখাই যে আপনি যখন এই যে এটা হচ্ছে ওরাকেলের অফিসিয়াল ডকুমেন্ট, আপনারা ল্যাব কন্টেন্ট 1 এর মধ্যে এই লিঙ্কটা দেওয়া আছে। তো এইখানে গেলে আপনি দেখতে পারবেন, আমি যদি একটু পিছনে যাই, জাস্ট এটা লিখে সার্চ করলেই হবে, এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা ওরাকল। সো সব ধরনের ডকুমেন্টেশন তো ওদের থাকে, রাইট? সো ওদের এখানে এসে আমি যদি একটু দেখাই যে হায়ারার্কিটা যেটা আমি বলে আসলাম এটা কি ঠিক আছে কিনা। এই যে থ্রোয়েবল ক্লাসের একটা চাইল্ড ক্লাস হচ্ছে কি এক্সেপশন। সো কত ধরনের সাব ক্লাস আরো আছে দেখেন, এগুলো সব হচ্ছে একটা একটা করে ক্লাস, এক একটা এক এক ধরনের এক্সেপশন। ইললিগ্যাল ক্লাস ফরম্যাট এক্সেপশন, রাইট? তারপরে দেখেন পরিচিত কতগুলো পাবেন, অনেক আছে, হ্যাঁ। যেমন ধরেন কমন কিছু এক্সেপশন যেটা আমরা একটু পরেই পড়বো, এই যে আইও এক্সেপশন, এটা কমন এক্সেপশন। তারপরে দেখতে পাচ্ছেন রান টাইম এক্সেপশন এখানে আছে। তার মানে এইগুলার প্রত্যেকটার মধ্যে ক্লিক করে করে আপনি এগুলোর আরো ডিটেইলসে জানতে পারবেন। আপনি এখানে একটা জিনিস দেখেন, পাবলিক ক্লাস এক্সেপশন এক্সটেন্ডস থ্রোয়েবল। কেন এটা? কারণ এই যে আমরা একটু আগে পড়ে আসছিলাম যে এক্সেপশন ক্লাসের প্যারেন্ট হচ্ছে থ্রোয়েবল, রাইট? তো সবকিছুর ডকুমেন্টেশন এখানে পাবেন। আরো কত কিছু জানতে পারবেন, যেমন ধরেন এই সব ক্লাসের মধ্যে, থ্রোয়েবল ক্লাসের মধ্যে কি কি মেথড আছে। গেট মেসেজ, যেটা আমরা একটু আগে ইউজ করে আসছি, গেট কজ। তারপরে হচ্ছে আপনি আর কি কি জিনিস জানতে পারবেন, প্রিন্ট স্ট্যাক ট্রেস, অর্থাৎ কার কার কলে কে কে এরর হয়েছে, কোন কোন লাইনে, সবকিছু জানতে পারবেন। তো অনেক ধরনের মেথড আছে যেগুলোকে আপনি আসলে ইউটিলাইজ করে দেখতে পারেন। কিভাবে ইউটিলাইজ করবেন, সেই যে ভ্যারিয়েবলটাকে রিসিভ করতেছে ই ডট গেট মেসেজ, ই ডট, দেখেন আপনি জাস্ট
ই ডট লিখলে বাকিটুকু চলে আসবে, ওটাই সাজেস্ট করবে। গেট কজ, গেট মেসেজ ইকুয়ালস গেট ক্লাস, গেট লোকালাইজড মেসেজ, গেট স্ট্যাক ট্রেস, গেট সাবপ্রেসড, তো টু স্ট্রিং, কত কিছু আছে। সো এইগুলা কিন্তু আপনারা ইফ এলস দিয়ে পারবেন না, রাইট? আচ্ছা, আমরা আমাদের পড়ায় আর একটু আসি। যারা এখনো একটু কনফিউজ যে কি দরকার আমার ইফ এলস সরি ট্রাই ক্যাচ, তাদেরকে এই অ্যানালজিটা দিয়ে একটু বোঝানোর ট্রাই করি যে ইফ এলস আসলে ইফ এলস ইজ লাইক চেকিং ওয়েদার কন্ডিশন বিফোর লিভিং হোম। অর্থাৎ আপনি বাসা থেকে বের হওয়ার আগে দেখতেছেন যে বৃষ্টি হইতে পারে, মেঘ আছে কি নাই। আর ট্রাই ক্যাচের ব্যাপারটা কি, আপনি অলওয়েজ ব্যাগে একটা ছাতা রাখতেছেন, হইলে আপনি ছাতা বের করে ইউজ করবেন, না হলে ব্যাগে থাকবে। এবার হচ্ছে এরকম। আর ইফেলসের ব্যাপারটা এরকম যে আজকে ধরেন উইন্টারে কোনো পসিবিলিটি নাই যে বৃষ্টি হওয়ার, আপনি ছাতা নিচ্ছেন না। আর বর্ষাকালে কি হতে পারে যে দেখতেছেন মেঘলা আকাশ, তখন আপনি ছাতা নিচ্ছেন। তো ইফ এলস এবং ট্রাই ক্যাচের ডিফারেন্সটা হচ্ছে এইভাবে করা যেতে পারে। আমরা এরপরে যেই টপিকটা দেখব সেটা হচ্ছে ওকে, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে এক্সেপশন দেওয়া, রাইট? তো এইটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরেকটা অ্যারে নিয়ে নিব। আমরা অ্যারে নিলাম এবং অ্যারের মধ্যে ধরেন তিনটা এলিমেন্ট দিলাম, 1 2 3, ফাইন। ইন্টিজার টাইপের একটা অ্যারে দিয়েছি, তিনটা এলিমেন্ট দিয়ে দিয়েছি, ফাইন। সো আমরা যেটা করতে পারি যে এই ট্রাই ব্লকের মধ্যে আরেকটা এক্সেপশন ক্রিয়েট করতে পারি। তো সেইটা করার জন্য আমি আবার ইউজার ইনপুট নিব, যে এন্টার an index value। আচ্ছা, এখানে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে কি, এই অ্যারের এলিমেন্ট কয়টা? 3টা, রাইট? তাহলে ইন্ডেক্স কত কত হবে? 0 1 2। এখন আমরা যদি এই অ্যারের ইন্ডেক্স নাম্বার 5 কে অ্যাক্সেস করতে চাই, সেটা কি পসিবল হবে? সেটা তো নাই। ইন্ডেক্স কত পর্যন্ত আছে? 0 1 2, যেহেতু 3টা এলিমেন্ট। সো 5 কে যদি অ্যাক্সেস করতে চাই কিংবা 10 কে যদি অ্যাক্সেস করতে চাই, সেখানে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন ক্রিয়েট হবে, রাইট? সেটার নাম হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, যেটা আমরা শুরুতে দেখে আসছিলাম যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, সেটা এক ধরনের ক্লাস। এই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, রাইট? তো অর্থাৎ অ্যারের এলিমেন্টই আছে 3টা, আপনি 10 নাম্বার এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, সেটা হচ্ছে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো এই টাইপের এররটাও যদি আমি এদিকে একটু নেওয়ার ট্রাই করি, সেটাও ইউজার ইনপুট নিব, কোনো প্রবলেম নাই। ওকে, ফাইন। এবং আমি যেটা ট্রাই করব এখানে সেটা হচ্ছে সেই অ্যারের এলিমেন্টটাকে এদিকে প্রিন্ট করার ট্রাই করব। অ্যারের ইন্ডেক্স একটা ছোট্ট দিয়ে দিই, the element of the array element is okay, fine। তাহলে একটু ব্যাপারটা কি হবে দেখি, কি আসার কথা। প্রথমে 7 নাম্বার লাইনে ইজিলি দেখাবে the program starts here, দেন একটা ইনপুট নিতে বলবে যে কত দ্বারা ডিভাইড করতে চান, ফাইন, সেটা আমি ইউজার ইনপুট নিব। তারপর বলবে যে একটা অ্যারের ইন্ডেক্স এর ভ্যালু নেন, যেটা আপনি আসলে দেখতে চান। সো আপনি যদি সবকিছু ঠিকঠাক দেন, 0 না দেন, এবং ইন্ডেক্সটাও যদি 0 1 2 এর মধ্যে দেন, যেহেতু আছে এলিমেন্ট 3টা 0 1 2, তাহলে সবকিছু ঠিকঠাকভাবে রান করবে। আর ওকে, চলেন আমরা এটা দেখি। আমরা এদিকে একটু এগুলো কমাই দিই যাতে আমাদের একটু কমপ্লেক্সিটি কমে।
কি হয় আসলে দেখে আসি একটু। So enter a value you want to divide by ধরেন 10 তো 5 দিয়ে ভাগ করতে চাইলাম এবং একটা ইনডেক্স এর এলিমেন্ট কয়টা আছে তিনটা 1 2 3 তার মানে ইনডেক্স কত কত আছে এর ইনডেক্স 0 1 2 সো ধরেন আমি 2 নাম্বার ইনডেক্সকে প্রিন্ট করতে চাই 2 নাম্বার ইনডেক্সকে প্রিন্ট করতে চাইলে কত আসবে 3 আউটপুট আসার কথা সো কি কি আসলো রেজাল্ট আসলো 5 10 ভাগ 2 5 হয়ে গেছে দা এর এলিমেন্ট ইজ 3 এবং এই লাইনের পরের লাইন 21 নাম্বার লাইন সেটাও এক্সিকিউটেড হয়েছে কারণ এই দুইটার মধ্যে কোনো এরর আসে নাই এবং এরপরে যেহেতু এরর নাই তার মানে ক্যাচে যাবে না তারপরে 28 নাম্বার লাইনে চলে আসছে দা প্রোগ্রাম এন্ডস হিয়ার ওকে ফাইন এখন পর্যন্ত কোনো এরর আমি দেই নাই এখন যদি আমি প্রথম লাইনে এরর দেই তাহলে কি হবে যে ডিভাইড বাই 0 করে দিলাম এবার ইনডেক্সটা যদি আপনি একটা ভ্যালিড ইনডেক্স দেন আগের মতো 2 দেন তারপরেও কি হবে যে রেজাল্ট 5 ওকে আমার প্রোগ্রাম রান হয় নাই আচ্ছা একটু ওয়েট করি আমরা ওকে ডিভাইড বাই 0 দেই এন্টার এন্ড ইনডেক্স ভ্যালু ধরলাম 2 দিলাম রেজাল্ট 5 আসছে কেন ও সরি আমরা এদিকে এটা কিভাবে হচ্ছে ডিভাইড বাই তো y হবে রাইট সো এটা কিভাবে যেন চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এন্টার ভ্যালু ডিভাইড বাই 0 এখন আসলে গিয়ে চলেন দেখি কি আসে সাম এরর হিয়ার রাইট এবং সেটা একটা কি টাইপের এরর অ্যারিথমেটিক এক্সেপশন অর্থাৎ আপনি যখন y এর ভ্যালুটাকে 0 নিছেন এবং x কে y দ্বারা ভাগ করার চেষ্টা করতেছেন 19 নাম্বার লাইনেই একটা এক্সেপশন ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট হয়েছে সাথে সাথে সেটা ই এর মধ্যে রিসিভড হয়েছে এবং এই ব্লকটাকে এক্সিকিউট করছে এবং নেক্সট চলে গেছে দেখেন পরের দুইজনকে কিন্তু টোটালি ইগনোর করে গেছে রাইট এখন আপনি জানতে পারতেছেন যে অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে এবং সাম এরর হেয়ার দিয়ে দিবেন অর্থাৎ ইউজারকে কোনো স্পেসিফিক মেসেজ আপনি দিতে পারতেছেন না রাইট সো আমি যদি চাই না আচ্ছা আমি আরেকটা এরর করি যে এবার হচ্ছে কি ইনডেক্সটা ভুল করি সরি ভুল হয়ে গেল আরেকবার রান করি ইনডেক্স এবার আমি প্রথম ভ্যালুটা ঠিকঠাক ভাবেই দিব 1 দ্বারা 10 কে ভাগ করব কোনো প্রবলেম নাই বাট ইনডেক্সটা এবার ভুল দিব ইনডেক্স আসেই হচ্ছে 3টা আমি দিলাম 5 রেজাল্ট কি আসছে 10 ফাইন অর্থাৎ এই লাইনে আমার কোনো প্রবলেম নাই প্রিন্ট করে দিছে পরের লাইনে এসে আমার প্রবলেমটা হইছে ইনডেক্স আসেই 3 পর্যন্ত বাট দিছি আমি 10 এখান থেকে একটা এরর জেনারেট হইছে অর্থাৎ এক্সেপশন ক্রিয়েট হইছে সেই এক্সেপশনটা ই এর মধ্যেই থ্রো করছে রাইট এর আগেরটাও কিন্তু ই এর মধ্যে থ্রো করছে এবারেরটাও ই এর মধ্যেই থ্রো করছে সেই আগের জিনিসপত্রই এখন প্রিন্ট হবে যে সাম এরর হেয়ার এবং ই এর ভিতর কি মেসেজ আছে যে এবার অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ক্রিয়েট হইছে বাট এই যে মেসেজটা কিন্তু বারবার সেই কমন মেসেজই দিচ্ছে তো সেইটাকে আমি যদি চাই তাহলে আমরা কি করতে পারি স্পেসিফিক করে দিতে পারি যে এই টাইপের এররের জন্য যেমন ধরেন আমি যদি লিখি অ্যারিথমেটিক এক্সেপশন ই এর মধ্যে রিসিভ হবে অ্যারিথমেটিক এক্সেপশন কখন হয় আপনি যখন ডিভাইড বাই 0 করাবেন না রাইট সো এন্টার another value of y which is not 0 একটা প্রম্পট দিচ্ছেন যে আপনি 0 প্রিন্ট করছেন সো এন্টার another value যেটা আসলে 0 না আপনি এবার আরেকটা ক্যাচ দিতে পারেন ক্যাচ দিয়ে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড দিয়ে আপনি এবার এটাকে হ্যান্ডেল করতে পারেন কিভাবে যে enter and enter a valid index number তারপরে আপনি কিছু একটা প্রিন্ট করে দিবেন যে কি টাইপের এররটা সেটা আমি দেখাই দিব
সো এখন কি হবে, আপনি যেই টাইপের ভুল করবেন সেই টাইপের ক্লাসের কাছে যাবে। ধরেন আপনি অ্যারিথমেটিক এক্সেপশন করলে সে আসলে খুঁজবে প্রথম ট্রাইটা কি, এটা কি অ্যারিথমেটিক এক্সেপশন, তাহলে তার তার যেই ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে থ্রো করবে। এবং যদি প্রথমটা অ্যারিথমেটিক এক্সেপশন না হয় তাহলে ও প্রথম ক্যাচকে ইগনোর করে দ্বিতীয়টায় যাবে। যদি ব্যাপারটা এরকম হইতো, তাহলে কি হইতো, ধরেন প্রথম লাইনে একটা অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট হয়েছে, বাট প্রথম ক্যাচটা হচ্ছে কি অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন। স্টিল এটাকে ও ইগনোর করে ও কোথায় চলে যাবে, পরের ক্যাচে যাবে, দেখবে ওর নিজের যেটাকে যে ধরনের এক্সেপশন সেটার ক্লাসকে পাচ্ছে কিনা। ওকে, সো একইভাবে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডও নিজের ক্লাসটাকে খুঁজে বের করবে। এখন এমনও হইতে পারে যে নতুন আরেক ধরনের এক্সেপশন ক্রিয়েট হচ্ছে, তাহলে কি হবে, তখন আপনি আরেকটা জেনেরিক এক্সেপশন দিয়ে রাখবেন। অর্থাৎ ওই এররটাও যদি না হয়, এই এররটাও যদি না হয়, মানে এরর বলতে এক্সেপশন যদি না হয়, তাহলে আমি কিছু একটা মেসেজ দিব যে some other exception, রাইট? সো এইটা আসলে কখন হইতে পারে, ধরেন আরেকটা কি এক্সেপশন আমি খুঁজতে পারি, ধরেন আরেকটা এক্সেপশন আমি বানাই, একটা স্ট্রিং নেই, স্ট্রিং এর মধ্যে আমি একটা নাল ভ্যালু দিলাম, অর্থাৎ একটা স্ট্রিং এস নিলাম এবং এর ভিতরে একটা ভ্যালু দিলাম নাল। এবং এবার আমি যেটা করব, আমার প্রথম লাইনটা থাকুক, যদি এরর এক্সেপশন হয় ক্যাচ করবে, না হলে নেক্সটে আগাবে, আবার যদি এখানে এক্সেপশন হয় ক্যাচ করবে, না হলে নেক্সটে আগাবে। এইখানে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে স্ট্রিং এর নামটা কি ছিল, এস ডট ক্যারেক্টার অ্যাড দিয়ে আমি ধরেন 0 নাম্বার ইন্ডেক্সের, এই স্ট্রিং এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছি, বাট স্ট্রিং আমার কি, নাল, রাইট? সো এখানে একটা কি এক্সেপশন ক্রিয়েট হবে, এই যে দেখেন মনে আছে কি, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অর্থাৎ এমন একটা ইন্ডেক্সকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন স্ট্রিং এর যেটা আসলে নাই, কারণ আপনার এখানে স্ট্রিংটা নাল নেওয়া। বাট এইটার জন্য কি কোনো ক্যাচ লিখছেন আপনি? এটা তো অ্যারিথমেটিক, সরি এটা তো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, স্ট্রিং এর না, এটা তো অ্যারিথমেটিক, এটা তো স্ট্রিং এর না, বাট জেনারিক একটা লিখে রাখছেন কিন্তু, রাইট? সো আমি এবার এটাকে যদি রান দেই, ভিডিও এটাও একটু লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, এন্টার এ ভ্যালু ইউ ওয়ান্ট টু ডিভাইড বাই, আমি চাচ্ছি না যে আমার প্রথমটার মধ্যে কোনো এরর আসুক, তাই আমি যদি 2 কে দ্বারা ভাগ করি কোনো এরর আসবে না। আমি চাচ্ছি না যে আমার অ্যারের মধ্যেও কোনো এরর আসুক, সো আমি অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সকেই অ্যাক্সেস করতে যাচ্ছি। বাট সো যেহেতু প্রথম দুইটার মধ্যে কোনো এরর নাই, তাহলে ইজিলি রেজাল্টটাকে প্রিন্ট করে ফেলবে, অ্যারে এলিমেন্ট 1 সেটাকেও প্রিন্ট করে ফেলবে, এবং আফটার দ্য সেন্সিটিভ কোড এটাকেও প্রিন্ট করে ফেলবে। অর্থাৎ এই লাইনে এরর নাই, ফাইন, এই লাইনে এরর নাই, সেটাও ফাইন, এই লাইনে এরর নাই, সেটাও ফাইন। বাট যদি এদের থাকতো, এদের স্পেসিফিক যেই ক্যাচ তা কিন্তু আমি দিছি, বাট এইটার ক্যাচ কিন্তু আমি কোথাও দেই নাই, বাট একটা জেনেরিক ক্যাচ কিন্তু দিয়ে রাখছি সকল ধরনের এক্সেপশন। এটা যদি না হয়, এটা যদি না হয়, এটা হবেই, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার লাস্ট ক্যাচ। এই ক্যাচটাকে যদি আপনি শুরুতেই দিয়ে দেন তাহলে কিন্তু আবার এরর জেনারেট হবে, ঠিক আছে? কারণ কি, প্রথমটার মধ্যেই সবকিছু পড়ে যায়। সো জেনেরিকটা আপনি এখন বলতে পারেন যে স্যার জেনেরিক দিলে সবচেয়ে ভালো, না স্পেসিফিক দিলে কি সুবিধাটা হয় একটু আগে কিন্তু বলে রাখছি, রাইট? দেখাইছি যে আপনি স্পেসিফিক প্রম্পট দিতে পারবেন। সো ক্যাচটা তাহলে কে করলো, সাম আদার এক্সেপশন। তার মানে এইখানে যে এররটা জেনারেট হয়েছে এই যে 23 নাম্বার লাইনে,
এই স্ট্রিং এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, অথচ নাই। মানে এখানে একটা এক্সেপশন ক্রিয়েট হয়েছে, সে প্রথমে এসে খুঁজবে এইখানে, দেখবে না এটা তো স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন না, এখানে এসে দেখবে না এটা তো সেই এক্সেপশন না, তারপরে লাস্ট এসে জেনেরিক এক্সেপশনের মধ্যে সেটাকে আসলে থ্রো করবে, তাই আসলে এটা এক্সিকিউটেড হবে। ঠিক আছে, আশা করি এটা একটু বুঝতে পারছেন। এবং আমরা এখন আরেকটা জিনিস যেটা দেখব, আচ্ছা এইগুলার দেখার সাথে সাথে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কি কি জিনিস দেখে ফেলতেছি। আমরা ট্রাই ক্যাচ দেখছি, আমরা ট্রাইয়ের পরে মাল্টিপল ক্যাচ এটাও দেখে ফেললাম। এখন আমাদের একটু ফাইনালি যে ব্লকটা সেইটা দেখার ট্রাই করবো যে ফাইনালি ব্লকটা আসলে কি হয়। সো আমি এই এক্সেপশনটাকে এবার সরাই দিই। তার মানে কি, এই এক্সেপশন যদি হয়, এই অ্যারিথমেটিক এক্সেপশন হইলে সেটা হ্যান্ডেল করতে পারবে, এই যে ক্যাচ আছে। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হলে সেটাকে হ্যান্ডেল করতে পারবে, কারণ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আছে। বাট এইটাকে হ্যান্ডেল করার যে ক্লাসটা সেটা কিন্তু আমি এখানে দেই নাই। আবার জেনেরিক যে এক্সেপশনটা সেইটাকেও দেই নাই। তাহলে এখন হবেটা কি, রান করে একটু দেখি। ওকে, আমি আসলে চাচ্ছি না যে প্রথম দুইটার মধ্যে কোনো এরর আসুক বা এক্সেপশন আসুক, তাই 2 এবং 0। কি হইলো দেখেন, প্রথম দুইটাতে যেহেতু কোনো এরর নাই, সুন্দর মতো আউটপুট চলে আসছে। এরপরে 3 নাম্বার লাইনেও কোনো এরর ছিল না, আফটার দ্য সেন্সিটিভ কোড, এটাও সুন্দর আউটপুটে চলে আসছে। 22 নাম্বার পর্যন্ত অল ক্লিয়ার। আর 23 নাম্বার লাইনে এসে একটা এক্সেপশন ক্রিয়েট হয়েছে, বাট তাকে হ্যান্ডেল করার জন্য আসলে কেউ নাই, তাই এর পরের যে কোড সেগুলো আর এক্সিকিউটেড হয় নাই, অর্থাৎ মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার কোথাও নাই। রাইট, সো আমি যেটা করব সেটা হচ্ছে ফাইনালি একটা ব্লক ক্রিয়েট করব এবং মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার এই কথাটা ভিতরে দিয়ে দিব। দেখি যখন কি হয় এটা যদি করি আমি। সেই আগের ইনপুটগুলো আমি দিব, 2 দ্বারা ভাগ করব 0 নাম্বার ইন্ডেক্স। খেয়াল করে দেখেন এইবার কি হচ্ছে, যে রেজাল্ট 5 আসছে আগের মতো, দ্য অ্যারে এলিমেন্ট ইজ 1 সেটাও আসছে, আফটার দ্য সেন্সিটিভ কোড সেটাও আসছে। এইবার দেখেন মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার এই কথাটাও আসছে, যেটা কিন্তু এর আগের বার আসতেছিল না। তাহলে ফাইনালি ব্লক কি করে? ফাইনালি ব্লক হচ্ছে আপনার কোডকে এক্সিকিউট করবেই, এর আগে যদি এরর হ্যান্ডেল নাও হয়ে থাকে। এই এক্সেপশনটা কিংবা এই এররটা কিন্তু হ্যান্ডেল আমরা করি নাই, স্টিল ফাইনালি ব্লকের কোডটা এক্সিকিউটেড হয়েছে। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার তাহলে সব টাইপের এররই আমি ফাইনালি, সব টাইপের এক্সেপশনে আমি ফাইনালি ব্লকে দিয়ে দিই, তাহলেই তো মনে হয় সব কোডই এক্সিকিউট হবে না। ফাইনালি ব্লক কোডটার জন্য আসলে ক্লিন আপ কোড লেখা, মানে ক্লিন আপ কোডের জন্য ফাইনালি ব্লকটা বেসিক্যালি ইউজ করা হয়। ক্লিন আপ কোড কি? ধরেন আপনি কিছু রিসোর্স অ্যালোকেট করে রাখছেন তার প্রোগ্রামের মধ্যে, আপনি কোনো নেটওয়ার্ক অ্যালোকেট করে রাখছেন। জেনারেলি প্রোগ্রামটা যখন আপনি চাচ্ছেন যে ক্লোজ হয়ে যাবে, রিসোর্সগুলো যাতে রিলিজ করে দেয়, নেটওয়ার্কটা যাতে রিলিজ করে দেয়, অর্থাৎ তার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ক্লিন আপ কোড করা, অর্থাৎ রিলিজ করে দেওয়া, রিসোর্স রিলিজ করে দেওয়া, নেটওয়ার্কগুলো রিলিজ করে দেওয়া, নেটওয়ার্ক কানেকশন যেগুলোকে ধরে রাখছে সেগুলোকে রিলিজ করে দেওয়া। বাট তার মধ্যেও যদি আপনি অ্যারিথমেটিক এক্সেপশনকে এখানে ধরেন কোন একটা কোড লিখছেন যেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন জেনারেট করবে, সেটাকে যদি এখানে লিখেন, সেটাকে অবশ্যই আবার ট্রাই ক্যাচ দিয়ে ফাইনালি ব্লকের ভিতরেই ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করা লাগবে। ঠিক আছে, তো এইটার মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লিন আপ কোড। বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হিয়ার ইজ দ্যাট যে ফাইনালি ব্লকের কোড এক্সিকিউটেড হবেই যদিও এর আগে কোনো একটা এক্সেপশন হ্যান্ডেল করা হয় নাই, তারপরেও সেটা এক্সিকিউট হবে। এটা আমরা একটু আগে রান করে দেখাইছি। সো এরপরে আমাদের কি টপিক আছে আমরা একটু দেখি। এটা আমরা ক্লিয়ার করছি, এটা ক্লিয়ার করছি। ওকে, আচ্ছা এখানে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখি।
সো আমরা আবার ফাইনালি থেকে ব্যাক করে চলে যাই আমাদের এক্সেপশন। সো এই এক্সেপশনটাও আমি রিমুভ করে দিলাম। এইখানে একটা জিনিস দেখেন, এই জিনিসটা কিন্তু এখানে হ্যান্ডেল করা হয় নাই। এটাকে হয়েছে, এটাকে হয়েছে, এটাকে হয় নাই, কারণ দেখেন দুইটা ক্যাচ দেওয়ার পরে আর কোনো ক্যাচ আমি দিই নাই। বাট এটাকে আমি কি করতে পারি, নেস্টেড ট্রাই দিয়ে এটাকে আমি সলভ করতে পারি। তো ধরেন এইটাকে আমি যদি এইদিকে একটা নেস্টেড ট্রাই দিয়ে সলভ করে দিই, তো বাউন্ড এক্সেপশন inside nested try catch। সেই এটাকে আমি প্রিন্ট করে দিলাম। ফাইন, এখন এখানে কি হচ্ছে একটু দেখেন। after the sensitive code before nested try catch, একটা প্রিন্ট করে দিয়ে এদিকে after nested try catch but inside first try block। এইসব লেখার কারণ হচ্ছে বোঝার জন্য আউটপুটের মধ্যে, যাতে কোথায় কাজ করতেছে কোথায় কাজ করতেছে না সেটা সেই মানে কোন লাইনে কাজ করতেছে সেই পজিশনটা বোঝা যায়, যে কে এক্সিকিউট হলো কে এক্সিকিউট হলো না, কেন হলো কেন হলো না। সো কি আসলে এখানে হইতে পারে, ধরেন এই ট্রাই ব্লকটা এক্সিকিউটেড করতে করতে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত কোনো এরর যদি এই 20 নাম্বার লাইনে যদি একটা এক্সেপশন ক্রিয়েট হয়, তাহলে আর পরের গুলোতে যাবেই না, একদম জাম্প করে এই একটা ট্রাই ব্লক কিন্তু একটাই ক্যাচ করবে, রাইট? তো এইখান থেকে কি হবে, সবগুলোকে ইগনোর করে ফেলবে, সব ইগনোর করে ফেলবে, সবকিছু ইগনোর করে এই লাইনে 20 নাম্বার লাইনের যেই এক্সেপশন তাকে খোঁজার ট্রাই করবে ক্যাচের মধ্যে, কোথায় আছে সেই ক্যাচ, এই যে 34 নাম্বার লাইনে অ্যারিথমেটিক এক্সেপশন। সো এরপরে থেকে এক্সিকিউট করে নিচে চলে যাবে, আর উপরে ব্যাক করবে না। ধরেন এই লাইনে কোনো এরর নাই, 21 নাম্বার লাইনে কোনো একটা এক্সেপশন ক্রিয়েট হয়েছে, সেটা কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো এই লাইনের পরের থেকে এই ট্রাই ব্লকে আর যা আছে কাউকে এক্সিকিউট করবে না, এখান থেকে ক্যাচে চলে যাবে যে ওর যেই টাইপের এক্সেপশন ক্রিয়েট করছে সেই ক্যাচ কোথায়, এই যে ক্যাচ খুঁজে পাবে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো শুধুমাত্র এই ক্যাচটাকে এক্সিকিউট করে পরের ক্যাচগুলোকে ইগনোর করে আবার প্রোগ্রামের নিচে চলে যাবে। ফাইন, এখন যদি আমার এই লাইনেও এরর নাই, 20 নাম্বার লাইনেও এক্সেপশন নাই, 21 নাম্বার লাইনেও নাই, 22 নাম্বার লাইনেও থাকবে না, এবং একটু আগে কিন্তু আমাদের 23 নাম্বার লাইনেও ছিল না, বাট আমরা আবার নেক্সটেড ট্রাই ক্যাচ দিয়ে এটাকেও সলভ করতে পারি যে এইখানে একটা এরর হইতে পারে। তো আমি নেক্সটের একটা ট্রাই দিই যে এই লাইনটা একটা এরর হইতে পারে, যেই এররটা যদি হয় তাহলে কোথায় চলে যাবে, সাথে সাথে এই ট্রাই ব্লকের পরে যে ক্যাচ আছে নিচে কিন্তু যাবে না। আবার বলতেছি, যেই ট্রাই থাকবে সেই ট্রাইতে যদি কোনো এক্সেপশন ক্রিয়েট হয়, সেই ট্রাইয়ের সাথে সাথে কিংবা পরে পরে, অর্থাৎ ইমিডিয়েটলি যেই ক্যাচটা থাকবে সেই ক্যাচগুলোকে খুঁজবে, কখনোই এর বাইরেরটাই যাবে না। সো এইখানে যখন একটা এক্সেপশন ক্রিয়েট হবে, এইখানে যখন একটা এক্সেপশন ক্রিয়েট হবে, সে এইখানে খোঁজার ট্রাই করবে, এর পরের ট্রাইগুলোতে খোঁজার ট্রাই করবে। সো এইখানে ইতে চলে আসবে এবং ইনসাইড নেক্সটেড ট্রাই ক্যাচ এটাকে প্রিন্ট করবে, সেই এক্সেপশনটাকে প্রিন্ট করবে। দেন এই ট্রাই ক্যাচটা আসলে সলভ করা শেষ হয়ে গেলে এরপরে কিন্তু চলে আসবে ব্যাপারটা এরকম না, অর্থাৎ
এই ট্রাই ক্যাচ শেষ হয়েছে, তারপর থেকে এই যে 30 নাম্বার লাইন থেকে শুরু করবে। 30 নাম্বার লাইন হইতে পারে, 31 নাম্বার লাইন হইতে পারে, অর্থাৎ আগের ট্রাই ক্যাচে ব্যাক করবে। তো আমরা একটু দেখি প্রবলেমটা রান করে। সো আমি চাচ্ছি না যে আমার প্রথম লাইনে কোনো এরর আসুক, সো আমি 2 দেই, ইন্ডেক্সও আমি 0 দেই। আচ্ছা, আমরা কোনো একটা ভুল করছি। try catch before next try catch, then এখানে string index out of bound, এটা তো ঠিক আছে। ও সরি, আমি এটা স্ট্রিং, আমি আসলে এক্সেপশনটার নাম ভুল লিখছি। আজকে নাল পয়েন্টার, অর্থাৎ এটা আসলে নাল পয়েন্টার এক্সেপশন, যে স্ট্রিং এর ভিতরে ভ্যালু নাল অ্যাসাইন করে আছেন এবং সেটা থেকে পয়েন্ট করেছেন। এইটার নাম হচ্ছে নাল পয়েন্টার, সরি নাল পয়েন্টার এক্সেপশন। সো এক্সেপশনের নামটা ভুল দিছি দেখে ক্যাচ করতেছিল না, বুঝতে পারছেন? এই জন্য কি হচ্ছিল যে এখান থেকেই টার্মিনেটেড করে দিচ্ছিল। সো এখান থেকে যদি টার্মিনেটেড করে দেয়, ওকে আমরা একটু দেখি এখন আসলে কি হয়। এখন কিন্তু টার্মিনেট করবে না, এখন আমি কারণ কারেক্ট ক্লাস নেমটা লিখতে পারছি। সো আমি 2 দিব, ইন্ডেক্স 0 দিব। এখন দেখেন ভ্যালু 5, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। অ্যারের ইন্ডেক্স 0 নাম্বারটার এলিমেন্ট হচ্ছে গিয়ে 1, এবং তারপরে লাইন কি আসছে, বিফোর নেস্টেড ট্রাই, এই যে এই লাইনটা আসছে, এই যে এই 22 নাম্বার লাইনটা। তারপরে এইখানে একটা এক্সেপশন ছিল, সেটাকে কিন্তু ও হ্যান্ডেল করছে দেখেই কিন্তু এই 26 নাম্বার লাইনের ইনসাইড নেক্সটেড ট্রাই ক্যাচ আসছে। এবং কি টাইপের এক্সেপশন সেটাকে একটু প্রিন্ট করে দেখাইছে যে নাল পয়েন্টার এক্সেপশন হয়েছে। তারপরে আমার ট্রাই ক্যাচ যখন শেষ হয়েছে তখন কি হয়েছে, এই যে আফটার নেক্সটেড ট্রাই ক্যাচ বাট ইনসাইড দ্য ফার্স্ট ট্রাই ব্লক, এটা এক্সিকিউটেড হয়েছে। যেহেতু আর এইসব কোনো এররই হয় নাই, এগুলোকে আর এক্সিকিউটেড করবো না, লাস্টে চলে গেছে মাই প্রোগ্রাম এন্ডস হিয়ার। ঠিক আছে, ওকে। সো আমরা একটু স্লাইডে যাই, যে দেখি আসলে কি আছে। আমরা আসলে অনেক কিছুই দেখে ফেলছি, এখন স্লাইডগুলোতে একটু ফাস্টে যাব। আইও এক্সেপশন আসলে কি? আপনি এই ফাইল রিডার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে আসলে আপনি এই ফাইলটাকে খোঁজার ট্রাই করতেছেন, বাট এই ফাইলটা যদি না থাকে তাহলে একটা আইও এক্সেপশন জেনারেট হবে। ঠিক আছে, ওকে। এইখানে আপনি তাহলে মনে রাখবেন কি, এই এক্সেপশনটার নাম, অর্থাৎ আপনি আপনার সিনারিওতে, কোশ্চেনের সিনারিওতে যদি এরকম বলে দেওয়া থাকে যে এই টাইমের ফাইল ছিল এবং এই করসপন্ডিং কোডটা দিয়ে দেওয়া আছে, তখন আপনার আসলে বলতে হবে যে আসলে এক্সেপশনটা ক্যাচ করবে কি করবে না, নাকি প্রোগ্রামটার পরের লাইনগুলো এক্সিকিউটেড হবে না। আমি মনে হয় বুঝতে পারছি। ধরেন সিনারিওতে বলে দেওয়া আছে যে আপনার সিস্টেমে এই নামে একটা ফাইল আছে এবং আপনার করসপন্ডিং কোড হচ্ছে এই, এবং এখন আপনি আউটপুট জেনারেট করেন। সো ফাইল যদি থাকে তাহলে একরকম আউটপুট আসবে, ফাইল যদি না থাকে তাহলে আরেক রকম আউটপুট আসবে, রাইট? ফাইল যদি আপনি ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতেছেন না এবং ফাইলটাও নাই, তখন আপনার পরের যে লাইনগুলো, ধরেন এখানে আরো অনেকগুলো লাইন ছিল, কিছু একটা প্রিন্ট করতেছিল, সেগুলো আর আসবে না। সো কে আসলে কি টাইপের এক্সেপশন থ্রো করে সেটা আপনাকে একটু মনে রাখতে হবে। এটা কি ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। এইটা দেখেন, ক্লাস ডট ফর নেম, তারপরে আপনি একটা ক্লাসের নাম খুঁজতেছেন, সেইটা যদি থেকে থাকে তাহলে কোনো এক্সেপশন দিবে না, যদি না থেকে থাকে সেটা একটা এক্সেপশন দিবে। এবং এটা একটা চেকড এক্সেপশন। চেকড এক্সেপশন ব্যাপারটা কি? ওকে, যেখানে ছিলাম আমরা চেকড এক্সেপশন নিয়ে কথা বলতেছিলাম, যে
এইখানে একটু দেখেন, আমি একদম ভিডিও শুরুতে, এর আগের ভিডিও শুরুতে বলে আসছিলাম যে চেকড এক্সেপশন অর্থাৎ কম্পাইল টাইমে কম্পাইলার চেক করবে যে আপনার এই কোডটার মধ্যে এক্সেপশন ক্রিয়েট হয়েছে কিনা এবং আপনাকে ফোর্স করবে যাতে আপনি ওই মোমেন্টেই অর্থাৎ রান টাইমে না, ওই মোমেন্টেই আপনি ওইটাকে হ্যান্ডেল করেন। আর রান টাইমের গুলো কি একদম শুরুতে এর আগের ভিডিওতে কিন্তু বলে আসছি, দেখায় আসছি যে আপনি এক্স কে যখন 0 দ্বারা ডিভাইড করতেছেন ওই মোমেন্টে এরর দিচ্ছে না, আপনি রান করার পরে এক্সেপশনটা ক্রিয়েট হচ্ছে, রাইট? সো চেকড এক্সেপশন, এই যে ক্লাস নট ফাউন্ড, এই যে ক্লাস নট ফাউন্ড একটা চেকড এক্সেপশন। তো আমরা একটু এটা ক্রিয়েট করার ট্রাই করি। সো এখানে আমি ক্লাস নট ফাউন্ড, এইখানে দেখেন আমার সোর্স ফাইলের মধ্যে ডেমো ক্লাস নামে একটা ক্লাস আছে, ডেমো ক্লাস, সেটাকে আমি খোঁজার ট্রাই করব। ফর নেম, ক্লাস নেমটা লিখতে হবে, ডেমো ক্লাস। এবং দেখেন এটা আমাকে এক্সিকিউট করতে দিচ্ছে না, সব জায়গায় লাল দাগ হয়ে আছে। অর্থাৎ আমি এখনো রানই করি নাই, তার আগে থেকেই ও আমাকে ওয়ার্নিং দেওয়া শুরু করে দিচ্ছে যে এটা করতে পারবো না। আমি যদি রান দিই, দেখেন আমার প্রোগ্রামটা রান করতে দিবে না। তার মানে কম্পাইল টাইমেই ও আমাকে ফোর্স করবে যে এই ট্রাই ব্লকের ভিতরে যেহেতু আমি এমন একটা কোড লিখছি যেটার মধ্যে একটা ক্লাস নট ফাউন্ড এক্সেপশন ক্রিয়েট হতে পারে, সো এটা যেহেতু একটা চেকড এক্সেপশন অর্থাৎ কম্পাইল টাইমে আসলে চেক করা হয়ে যায় যে এটা কি এক্সেপশন হইতে পারে কি হইতে পারে না, সো এটাকে কম্পাইল টাইমে হ্যান্ডেল করা লাগবে। তার মানে আমার এই ট্রাইয়ের এই প্রথম যে ট্রাইয়ের তার একটা করসপন্ডিং ক্যাচ অবশ্যই দেওয়া লাগবে, ক্যাচ দিব। এবং আমি একটা জেনেরিকটা দিতে পারতাম যে এক্সেপশন ই, কিংবা আমি যেহেতু জানি যে এটার নাম কি ক্লাস নট ফাউন্ড ই, এবং তার ভিতরে আমি একটা কিছু একটা প্রিন্ট করে দিলাম, দিস ইজ ওকে, your class is not, your class is not found। দেখেন এখন কিন্তু আমাকে রান করতে দিবে, ঠিক আছে? তার মানে কম্পাইল টাইমেই ও আমাকে ফোর্স করলো যে এটাকে হ্যান্ডেল করো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি চেকড এক্সেপশন। তো আমরা এটাকে একটু খুবই সামারি করে তাড়াতাড়ি যাব, যেহেতু আমরা কোডে অনেক কিছু দেখছি। আইও এক্সেপশন কি দেখলাম, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন কি সেটা দেখলাম, সেটা একটা চেকড এক্সেপশন। আইও এক্সেপশন একটা চেকড এক্সেপশন, অর্থাৎ কম্পাইল টাইমেই আপনাকে দিয়ে ট্রাই ক্যাচকে ফোর্স করে লিখাবে, ঠিক আছে? অ্যারিথমেটিক এক্সেপশনের ট্রাই ক্যাচ কিন্তু এখানে আপনি লিখছেন, বাট স্টিল আপনি যদি জাস্ট ইন্টিজার 10 ডিভাইড বাই 0 লিখে কম্পাইল করেন, কম্পাইল কিন্তু করতে দিবে, বাট রান টাইমে আপনাকে একটা এক্সেপশন ক্রিয়েট করবে। সো এটা ছিল অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অর্থাৎ ইন্ডেক্স ভ্যালু আছে তিনটা, আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা সব দেখে ফেলছি, ঠিক আছে? এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। এবং এইটা কি নাল পয়েন্টের এক্সেপশন, সেটাও আমরা দেখছি যে একটা নাল ভ্যালু নিছেন এবং সেটাকে আপনি সেটার 0 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করতে যাচ্ছেন, সো এটা একটা নাল পয়েন্টের এক্সেপশন থ্রো করবে। এবং এটা হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন, আপনি ভ্যালু নিছেন এবিসিডি বাট এটাকে আপনি ইন্টিজারে কনভার্ট করতে যাচ্ছেন, এটা আপনাকে নাম্বার ফরম্যাট এক্সেপশন থ্রো করবে। এবং স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এটা হচ্ছে কি অনেকটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের মতো, অর্থাৎ আছেই হচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বাট আপনি এক্সেস করতে যাচ্ছেন 10 নাম্বার ইন্ডেক্সকে, তো এটা স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো এইগুলো আপনাকে নামগুলো জেনে রাখা লাগবে, কে আসলে কি থ্রো করতেছে, ঠিক আছে? কে কখন কি থ্রো করতেছে। আরো অনেক টাইপের এক্সেপশন আছে, এই লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। এই লিস্টটা আনা হয়েছে হচ্ছে আপনাদের যেই বইটা পিএলসি তে অলরেডি দিয়ে দেওয়া আছে, দ্য কমপ্লিট রেফারেন্স, সেখান থেকে। এবং যা যা কন্টেন্ট পড়ছেন সব ওই বইয়েরই আসলে। আজকের কন্টেন্ট এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা থ্রোসে যাব। আশা করি বুঝতে পারতেছেন, ভিডিওগুলো একটু বড় হচ্ছে যদিও।